শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগত এবং সরকারি মাতামুহুরী কলেজ লামা বান্দরবনের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আমি আজকে তোমাদের সম্মুখে হাজির হয়েছি মোতাহার হোসেন চৌধুরী রচিত জীবন ও বৃক্ষ এই প্রবন্ধ নিয়ে। আমরা যদি এই প্রবন্ধের ভেতরে প্রবেশ করি তাহলে প্রথমে আমাদের এই প্রাবন্ধিক সম্পর্কে জানতে হবে। এই মোতাহার হোসেন চৌধুরী 1903 খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে জন্মগ্রহণ করেন এবং 18 সেপ্টেম্বর অর্থাৎ এই মাসে 1956 সালে চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে তিনি মারা যান। তবে তিনি সরকারি বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন। বলতে গেলে তার অধিকাংশ জীবন কাটে কুমিল্লায়। আরও যদি বলি, তিনি 1943 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে MA পরীক্ষা দিয়ে পাশ করেন এবং তিনি 40 বছর বয়সে অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন। যদিও তিনি 40 বছর বয়সে অধ্যাপনার সাথে জড়িত ছিলেন, কিন্তু তিনি মুক্ত বুদ্ধির চেতনার অধিকারী ছিলেন। সেজন্য ঢাকার মুসলিম সাহিত্য সমাজ, যেটি 1926 সালে প্রতিষ্ঠিত হয়, সেই সংগঠনের সাথে এবং শিক্ষা পত্রিকার সাথে তিনি, যেটি 1927 সালে প্রকাশিত হয়, ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং এই দুইটি অর্থাৎ একটি সংগঠন, একটি পত্রিকার সাথে জড়িত ছিলেন। তার সাথে যারা সহযোদ্ধা ছিলেন, যেমন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন, আবুল ফজল, আব্দুল কাদির প্রমুখ ইত্যাদি। এই যে তিনি মুক্তবুদ্ধির চিন্তার ধারক বাহক ছিলেন, তারই বিষয় নিয়ে সেই সময়ের খুবই জনপ্রিয় একটি আন্দোলন ছিল, সেটার নাম ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন, যার প্রধান কাজ ছিল বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির এক যুগান্তকারী আন্দোলনের নাম। তা আমরা যদি শিক্ষা পত্রিকার সম্পর্কে বলি, সেই শিক্ষা পত্রিকার উপরে একটা সুন্দর লাইন ছিল, চরণ ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। অর্থাৎ মুক্তির জন্য, বুদ্ধির মুক্তির জন্য তিনি কত সুন্দর, অর্থাৎ তারা কত সুন্দর আন্দোলন করেছিলেন। যদিও তিনি 40 বছর বয়সে কি অধ্যাপনার সাথে জড়িত হন, কিন্তু তিনি 26-27 সেই সময়ের দিকে বাংলা সাহিত্যের, অর্থাৎ সাহিত্য মনা যেটা বলা হতে পারে, সেই সাহিত্য মনার সাথে, সেই সাহিত্যের সাথে তিনি কি ওতপ্রোতভাবে কি জড়িত ছিলেন। তিনি 3টি রচনা রচিত করেছেন। সেখানে একটি হচ্ছে সংস্কৃতি কথা, যেটি তার মৃত্যুর পরবর্তী 2 বছর পরে কি প্রকাশিত হয়, অর্থাৎ 1958 সালে প্রকাশিত হয়। তারপরে হচ্ছে 2টি অনুবাদ গ্রন্থ, অর্থাৎ এই সাহিত্যিক বার্ট্রান্ড রাসেল ও
ক্লাইভ বেলের অনুসারী ছিলেন। বাংলা একাডেমি কিন্তু তার প্রকাশিত অপ্রকাশিত রচনাগুলো রচনাবলী আকারে কি প্রকাশিত করেন এবং তিনি কবিতায় পারদর্শী ছিলেন। তার বিভিন্ন কবিতা সৌগাত ও মোহাম্মদী পত্রিকায় কি হয় প্রকাশিত হয়। এই হচ্ছে তার ছোট্ট অর্থাৎ সংক্ষেপে তার পরিচয়। আমাদের এতদূর জানলেই কি চলবে, কিন্তু তিনি যে কেমন ক্ষুরদার, তার্কিক, যুক্তিবাদী, কোন ধরনের কোন মানের সাহিত্যিক ছিলেন, তার এই প্রবন্ধটি আমি পাঠ করলে অবশ্যই কি বুঝতে পারবে। চলো আমরা প্রবন্ধের মধ্যেই কি চলে যাই। জীবন ও বৃক্ষ, মোতাহের হোসেন চৌধুরী। সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। প্রথম লাইন, সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানে আমরা যে সমাজে বসবাস করি, আমরা যে সমাজে একত্রে বসবাস করি, সমাজবদ্ধ হয়ে বসবাস করি, সেই সমাজের কাজটা শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকা নয়, কি মানুষকে বড় করে তোলা। মানুষকে বড় করে তোলা, বড় করে তোলা মানে মোটা করা নয়, লম্বা করা নয়। বড় করে তোলা মানে হচ্ছে মনুষ্যত্ববোধ সৃষ্টি করা, অর্থাৎ তার দেহের ভেতরে যে অন্তর আছে, মন আছে, সেটাকে বিকশিত করা, তার ভেতরে কি মনুষ্যত্ব জাগ্রত করে দেওয়া। বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া। বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া, অর্থাৎ মনুষ্যত্ববোধ সৃষ্টি করে অপরের কল্যাণে, অর্থাৎ মানবের কল্যাণে কাজ করার যে অনুভূতি, সেটা সৃষ্টি করা। স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। চমৎকার একটা লাইন। স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। স্বল্প প্রাণ কাদেরকে বলা হয়? স্বল্প প্রাণ হচ্ছে যারা সামান্য ভয়েই কি মরে যায়, সামান্য কিছুতেই কি ভয় পেয়ে যায়, যারা সামান্য জিনিসেই কি খুবই চিন্তামগ্ন হয়ে যায়, সামান্য বিপদে সে যে ঘাবড়ে যায়, স্বল্প প্রাণ। স্থূল বুদ্ধি, যেটাকে আমরা বলতে পারি আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ বড়লোক হওয়ার যে চিন্তা, স্থূল বুদ্ধি, হঠাৎ বড়লোক হওয়ার চিন্তা, অর্থাৎ বিবেচনা না করা, বিবেচনাহীন ব্যক্তি, বিবেচনাহীন বুদ্ধি, এটাই হচ্ছে কি স্থূল বুদ্ধি। অর্থাৎ হঠাৎ বড়লোক হয়ে যাওয়া, যেভাবে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, অন্যায় করে হোক, এবং কি দুর্নীতি করে হোক, স্থূল বুদ্ধি। বিবেচনা প্রসূত, বিবেচনাহীন ভাবে যে বুদ্ধি। ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। জবরদস্তি প্রিয় অর্থাৎ এমন মানুষ, কীরকম মানুষ, আমাকে ভালো বলতে হবে অথবা ওকে খারাপ বলতে হবে, ভালো হলেও খারাপ বলতে হবে, খারাপ হলেও কি ভালো বলতে হবে, অর্থাৎ জোর করে কোনো কিছু কি আদায় করে নেওয়া। জবরদস্তি প্রিয়, চিন্তা করতে পারবে না, বলো ও ভালো মানুষ, বলো ও খারাপ মানুষ। এই যে জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ, আমাদের পরিবার পরিপূর্ণ, সমাজ পরিপূর্ণ, দেশ পরিপূর্ণ এবং পৃথিবী পরিপূর্ণ।
অর্থাৎ সংসার পরিপূর্ণ বলতে আজ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড পরিপূর্ণ। এই সমস্ত মানুষের, কোন ধরনের মানুষের? স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষে আজ আমাদের গোটা পৃথিবী কি পরিপূর্ণ। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। তাদের কাজ শুধুমাত্র নিজের সার্থকতার পথে চলা নয়, কি নিজের জীবনকে সুন্দর করার মধ্যে নয়, কি সে? অর্থাৎ অপর মানুষ আরেকজন মানুষকে সহযোগিতা করছে, মনুষ্যত্ববোধে সেবা করছে, সেই সার্থকতার পথে বাধা সৃষ্টি করাই হচ্ছে কি এই স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষেরই কাজ। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। তা তাদের মধ্যে কোনো প্রেম থাকে না, তাদের মধ্যে কোনো সৌন্দর্য বোধ থাকে না, এই জন্য তারা এত বেশি কি হয়ে থাকে? নিষ্ঠুর হয়ে থাকে, বিকৃত বুদ্ধি। অর্থাৎ নিজের স্বার্থের জন্য, শুধুমাত্র নিজের জন্য যে কাজ, তার মধ্যে সে পড়ে থাকে। অপরের কল্যাণে কাজ করতে গেলে সে বাধা সৃষ্টি করে, এই যে বিকৃত বুদ্ধি। শুধুমাত্র নিজের কাজকেই কি কাজ মনে করে, এটাই হচ্ছে কি বিকৃত বুদ্ধির মানুষ। এদের একমাত্র দেবতা অহংকার। তাদের একমাত্র দেবতা হচ্ছে কি অহংকার। কেমন কেমন অহংকার? পরের লাইনে আছে, তারই চরণে তারা নিবেদিত প্রাণ। এই অহংকারের পায়ের নিচে তারা সবসময় তাদের সব কিছুকে কি করে? সমর্পণ করে। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এইসবের নিশান উড়ানোই এদের কাজ। ব্যক্তিগত অহংকার, আমি খুবই সুন্দর, আমি খুবই লম্বা, ব্যক্তিগত অহংকার। আমার অনেক টাকা পয়সা আছে, ব্যক্তিগত অহংকার। পারিবারিক অহংকার, আমি চৌধুরী বংশের, আমি শিকদার বংশের, আমি মিয়া বাড়ির, এই যে পারিবারিক অহংকার। জাতিগত অহংকার, কোনো দেশে যদি হিন্দু বেশি থাকে তারা বলে আমরাই সব কিছু, কোনো দেশে যদি বৌদ্ধ বেশি থাকে তারাই বলে আমরাই সব কিছু, কোনো দেশে যদি খ্রিস্টান থাকে তারাই বলে আমরা সব কিছু, কোনো দেশে মুসলমান থাকলে আমরাই বলি কি সব কিছু। এই যে সংখ্যাগরিষ্ঠ বেশি হওয়ার কারণে মানুষ নিজেদের কি জাতিগত একটা কি অহংকার ফুটিয়ে তোলে। এই যে অহংকার, এইসবের নিশান উড়ানোই এদের কাজ। এদের পতাকা উড়ানোই হচ্ছে কাদের কাজ? স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের এগুলি হচ্ছে কি কাজ। অর্থাৎ তারা ব্যক্তিগত অহংকার দেখাবে, পারিবারিক অহংকার দেখাবে, এবং কি জাতিগত কি দেখাবে? অহংকার দেখাবে, যেটা আসলে ঠিক নয়। মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বুলি। অর্থাৎ মাঝে মাঝে তাদের মানবতার কথা বলে, মানব প্রেমের কথা বলে। কেমন? যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, যখন কোনো প্রাকৃতিক কি হয় দুর্যোগ হয়, তখন বড়লোক কিছু মানুষ দেখা যায় কি গরিব মানুষের জন্য, অর্থাৎ বিপদে পড়া মানুষের জন্য কান্নাকাটি করে, আহাজারি করে, ইস কেমন হলো। কিন্তু দেখা যায় তাদের খাবার জন্য 2 টাকাও কি খরচ করছে না। অর্থাৎ মুখ দিয়ে মানব প্রেমের কথা বললেও কিন্তু ভেতর থেকে, অর্থাৎ দেওয়ার বেলায় তাদের মধ্যে, তাদের কাছ থেকে কোনো কিছু, অর্থাৎ কোনো টাকা পয়সা, খাবার যাচ্ছে না। অর্থাৎ আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বুলি মাত্র। অর্থাৎ উপরে মুখ দিয়ে কি মানব প্রেমের কথা বললেও অন্তরের দিক থেকে বের হয়ে জাগ্রত হয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা কি করছে না। কারা? স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় ওই মানুষগুলো মাঝে মাঝে মানব প্রেমের কথা বললেও কিন্তু সেটা আন্তরিকতা শূন্য।
এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়। এই যে স্বল্প প্রাণ, স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের জায়গায় এনে দিতে হবে বড় মানুষ, মোটা মানুষ, লম্বা মানুষ, বেশি টাকা আছে এরকম মানুষ আসলে না। বড় মানুষ, যাদের মনুষ্যত্বযুক্ত মানুষ, যারা অন্যায়ের প্রতিবাদকারী, যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, যারা অবিচারের বিরুদ্ধে কাজ করে, যারা শোষণের বিরুদ্ধে কাজ করে, বলতে গেলে যারা মনুষ্যত্ববোধ ব্যক্তি, এই মনুষ্যত্ববোধ ব্যক্তি যারা বিপদে পড়লে সহযোগিতা করতে পারে, এই মনুষ্যত্ববোধ ব্যক্তিকে এনে দিতে হবে। এরাই বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি। সূক্ষ্ম বুদ্ধি অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে যারা চিন্তা ভাবনা করে, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, হৃদয় অনেক বড় হবে, গভীর চিত্ত ব্যক্তি অর্থাৎ যাদের গভীরতা খুবই বেশি, অর্থাৎ যাদের চিন্তা চেতনা খুবই কি বেশি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ, যাদের কাছে বড় হয়ে উঠবে কি জীবনের বিকাশ, অর্থাৎ জীবনের সার্থকতা, জীবনের কি অর্থাৎ অপরজনকে সহযোগিতা করলে, অর্থাৎ সমাজের মধ্যে যেভাবে সুন্দরভাবে বসবাস করা যায় একসাথে, শুধু একজনে খেয়ে পড়ে বেঁচে থাকবে এরকম নয়, সবাই সমাজের মধ্যে সমানভাবে খেয়ে পড়ে বাঁচবে, জীবনের বিকাশ, কেবল টিকে থাকা নয়। অর্থাৎ বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচব, অর্থাৎ সেটা 10 দিন হোক, 10 বছর হোক, 100 বছর হোক, বাঁচার মতো করে বাঁচতে হবে। তাদের কাছে জীবন আদর্শের প্রতীক হবে প্রাণহীন শ্বাস বা কল নয়। তাদের জীবন আদর্শের প্রতীকটা কি হবে না? প্রাণহীন শ্বাস, কোনো মতে খাওয়া দাওয়া, কোনো আনন্দ, কোনো তৃপ্তি, কোনো কিছুই কি যাদের মধ্যে কি নাই, অর্থাৎ প্রাণহীন শ্বাস বা কল নয়। তাদের কাছে কি হবে? সজীব বৃক্ষ, যার বৃদ্ধি আছে, গতি আছে। অর্থাৎ ওই সমস্ত মানুষের যাদের সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, তারা হবে কি সজীব বৃক্ষের মতো, যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া, যার কাজ। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। বলেছে কি বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা কি হবে না? সম্ভব হবে না। অর্থাৎ বৃক্ষর দিকে তাকাও, কীরকম? অর্থাৎ একটা বৃক্ষ মাটি ভেদ করে মাটির রস আহরণ করে সে আস্তে 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 বড় হচ্ছে, ডালপালা হচ্ছে, পাতা হচ্ছে, এরপরে ফুল ধরে, এরপরে ফল ধরে। ফুল ফল না ধরার পূর্বে তারা মাথা উঁচু করে থাকে, যখন ফুল ফল ধরে তখন নিচের দিকে ঝুলে পড়ে, ঝুঁকে পড়ে, বলে নিয়ে নাও। নিয়ে নিলেই কি আমার সার্থকতা। এই বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা কি হবে না? সম্ভব হবে না। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয়, তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটা সোটা করে তোলাতে বৃক্ষের কাজের সমাপ্তি নয়, রস টেনে মোটা সোটা হওয়ার মধ্যে সমাপ্তি নয়, তার কাজের শেষ নয়। তো তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। অর্থাৎ মোতাহার হোসেন চৌধুরী অর্থাৎ
জীবনের সার্থকতা ও পরিপূর্ণতার ছবি, অর্থাৎ সজীবতা ও সার্থকতার উদাহরণ দেওয়ার জন্য বৃক্ষের মতো এমন উদাহরণ আর নেই। এই জন্য সার্থকতা এবং পরিপূর্ণতার ছবি দেখতে চাইলে বারবার কার দিকে তাকাতে হবে? বারবার বৃক্ষের দিকে তাকাতে হবে। অবশ্যই রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন। ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। আবার এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি, তিনি জীবনের সার্থকতা নদীর গতির মধ্যেই কি সাদৃশ্য দেখতে পেয়েছেন। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই কি উপলব্ধ হয়, ফুলের ফোঁটা নয়। ফুলের ফোঁটা সহজ, নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙ্গানোর দুঃখ পেতে হয়। কিন্তু ফুলের ফোঁটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধ হয় রবীন্দ্রনাথ কি ভালো করতেন। তপোবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। অর্থাৎ যে মুনি ঋষি বনে গিয়ে তপস্যা করে তাকে বলে কি তপোবন প্রেমিক। রবীন্দ্রনাথ ঠাকুরও কি এই যে বৃক্ষ নিয়ে, বন নিয়ে অনেক লেখালেখি কি করেছেন। এই জন্যই কি মোতাহার হোসেন চৌধুরী বলতে চেয়েছেন, অর্থাৎ নদীর গতির দিকে না তাকিয়ে, অর্থাৎ এই যে বৃক্ষের যে ফুল ফুটার যে মনের চক্ষু, যে অন্তরের চক্ষু, এটা দিয়ে, অর্থাৎ চর্মচক্ষু দিয়ে না তাকিয়ে অন্তরের চক্ষু দিয়ে দেখলে আমাদের বিশ্বকবি আরও কি ভালো বুঝতেন। অর্থাৎ এই বিষয়ে, অর্থাৎ জীবনের সার্থকতার জন্য নদীর গতি নয়, বৃক্ষের দিকেই কি তাকাতে হবে। অর্থাৎ মনুষ্যত্ব বোধ, অর্থাৎ সার্থকতার ছবি দেখতে হলে বৃক্ষের দিকেই কি তাকাতে হবে। জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানোই তা তত স্পষ্ট হয়ে ওঠে না। অর্থাৎ নদীর গতির মধ্যে যেভাবে দেখা যায়, স্পষ্ট দেখা যায়, কিন্তু বৃক্ষের ফুল ফোটানোর মধ্যে সেটা সেরকম স্পষ্ট কি দেখা যায় না। তাই কবি নদীকেই কি মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন। তাই কবি মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছেন কাকে? নদীকেই। কিন্তু মোতাহার হোসেন চৌধুরী এই পর্যন্ত বলতে চেয়েছেন, অর্থাৎ অন্তরের চক্ষু দিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালেই বোঝা যাবে, অর্থাৎ মনুষ্যত্বের প্রতীক নদী নয়, মনুষ্যত্বের প্রতীক হচ্ছে কি বৃক্ষ। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে চোখ রাখুন কামাল টিচিং মেথডে, অর্থাৎ এই চ্যানেলে থাকলে পরবর্তী ক্লাসে তোমরা দেখতে পাবে, শুনতে পাবে। এই জন্যই এই চ্যানেলের সাথে থাকো। সবাই ভালো থাকো। পরবর্তী অংশে খেয়াল রাখো। আল্লাহ হাফিজ।